এবারে বাজেট মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে সংসদে প্রধানমন্ত্রী। দেশের অর্থবৎসর পরিবর্তনের প্রস্তাব বিরোধী দলীয় নেতার। তিস্তায় ভারতের বাঁধ নির্মাণে প্রতি বছরই উত্তরাঞ্চলে বন্যা, সংকট কাটাতে যৌথ নদী কমিশনের তৎপরতা বাড়ানোর তাগিদ। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা প্রশমনে একমত ওয়াশিংটন তেহরান। কাল দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক, বাহরাইনকে ইরানের সতর্কবার্তা। এবং নকআউট পর্বে রাতে জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল। মহরণের চোখ পুরো ফুটবল বিশ্বের। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে সরকার তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন এই তিন ধাপে দেশের অর্থনীতিকে সরকার সাজাতে চায় বলে জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কথা বলেন সংসদ নেতা। সরকার প্রধান বলেন, এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী। সকল শ্রেণী পেশার মানুষ এতে কিছুটা হলেও স্বস্তি পাবে। মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেটটি উপস্থাপন করেছিলেন, অনেকগুলো বিষয়ের মধ্যে আমরা দেখেছিলাম সেদিন আমাদের বোনেরা একটি বিষয়ে জানার পরে অত্যন্ত জোরালোভাবে শুভেচ্ছা জানিয়েছেন উভয় পক্ষের। সেটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে, নিত্য প্রয়োজনীয় বলতে যা আমরা সাধারণত বুঝে থাকি, এরকম 61 পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। দেশের স্বার্থ রক্ষায় আমাদের প্রথম দর্শন হলো সবার আগে বাংলাদেশ। জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের অর্থ জনগণের কল্যাণে উৎপাদনশীল খাতে ব্যয় হবে। এটিই আমাদের নীতি, এটি আমাদের লক্ষ্য। জনগণের কতটা উপকারে আসবে, কি পরিমাণ কর্মসংস্থান সেটি তৈরি করবে এবং তা পরিবেশের উপরে কি প্রভাব ফেলবে, এই বিষয়গুলোই হচ্ছে আমাদের বিবেচনা প্রকল্পের। আমাদের অর্থনৈতিক কৌশল তিনটি ধাপে আমরা বাস্তবায়ন করতে চাই। মাননীয় স্পিকার, সংসদে তোষামদের জন্য গান, কবিতা উপস্থাপনের অতীতের অপসংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ কোনো তোষামদের জায়গা নয়, এটি দায়িত্ব পালনের স্থান। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর শফিক। সরকারি এবং বিরোধী দলের চিন্তা এক হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশের অর্থ বছর পরিবর্তনের প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না। আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেটে নিতে হবে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপ্রিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে। তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর সাহস করবে না। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি ওয়ান চাইল্ড ওয়ান ট্রি। বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে 5 কোটি গাছের চারা রোপণের এই মেগা প্রকল্পটি হাতে নেয় সরকার। একই সঙ্গে এই সবুজায়ন কর্মসূচি সফল করতে দেশের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের হাজারো শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শুরু হচ্ছে বিশেষায়িত এই বনায়ন কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ পরিকল্পনায় দুপুর 2টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগিফা বেলো। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়। বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শিশুশ্রম নিরসনে প্রত্যেককে নিজের ঘর থেকে পদক্ষেপ শুরু করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফকুল হক চৌধুরী। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে শ্রম মন্ত্রণালয় ও চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম আয়োজিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনায় এমন আহ্বান জানান তিনি। আমরা 1-2টা পাইলট প্রোগ্রাম করে 1 বছরে আমরা কতটা বাচ্চাদেরকে আমরা এই শিশু সমাজ থেকে ফিরে এনে তাদেরকে লেখাপড়া, তাদের স্বাস্থ্য কত % আমরা দিতে পারলাম, সেটাই দেখেন আস্তে আস্তে বাংলাদেশের সঙ্গে আমরা দেশের জন্য কি কাজ করতে পারি। এই শ্রম দিবসে নেক্সট শিশু শ্রম দিবসে আমরা জনগণকে কতটুকু কাজ করতে পারলাম সেটা আমরা যদি সেটাই হবে। উজানের দেশ ভারত তিস্তা অববাহিকায় বাঁধ নির্মাণের পর থেকে প্রতি বছর এই সময়টাতে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা দেখা দিচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ নদী ভরাট, দখল এবং নিয়মিত ড্রেজিং না করা সহ নানা কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মনে করছেন নদী বিশেষজ্ঞরা। উজানের পানি নিয়ে সংকট কাটাতে আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন এবং বন্যা পূর্বাভাস সহ নানা তথ্য লেনদেনের বিষয়ে যৌথ নদী কমিশনের তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বাংলাদেশের 57টি আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী রয়েছে, যার মধ্যে 54টি ভারত, বাকিগুলো মিয়ানমারের সঙ্গে যৌথভাবে প্রবাহিত। উজানের দেশ হওয়ায় ভারত, মিয়ানমার বা নেপালের নদীগুলোতে পানি বৃদ্ধি পেলে তা ভাটিতে থাকা বাংলাদেশের ওপর প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে। প্রতি বর্ষা মৌসুমে ভারতের অংশে তিস্তা নদীর ওপর বাঁধ খুলে দেওয়ার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশেও তিস্তা ব্যারেজের গেট খুলতে বাধ্য হয়। ফলে নদ নদীর পানি হঠাৎ করেই বেড়ে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। যখন আমাদের পানির প্রয়োজন তখন ভারত আমাদেরকে পানি দেয় না। এই যে এখন বর্ষাকাল, এই সময় ভারত প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিচ্ছে, যার ফলে তিস্তার 2 ধারে যে বসতি রয়েছে, আবাদি জমি রয়েছে, এগুলো কিন্তু ভেসে যায়। এবারও ব্যারেজের সব গেট খুলে দেওয়ার পরও বাংলাদেশের নীলফামারী, লালমনিরহাট, রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নদ নদীর পানি বেড়েছে। তিস্তা নদীর পানি কিছু পয়েন্টে বিপদসীমার কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের যে মাত্রায় বৃষ্টি হয় তাতে দীর্ঘস্থায়ী বন্যা হওয়ার শঙ্কা কম, কিন্তু উজানের দেশ ভারতের সঙ্গে থাকা আন্তঃসীমান্ত নদীগুলোতে তৈরি করা বাঁধ খুলে দেওয়ার ঘটনা বাংলাদেশে প্রতি বছরই আকস্মিক বন্যা সৃষ্টি করছে। ভারত থেকে অতিরিক্ত পানি আসে, আবার সেই পানি বাংলাদেশের নদীগুলো ধরে রাখতে পারে না, কারণ বাংলাদেশের নদীর যে গভীরতা, সেই গভীরতা একেবারে কম, ফলে পানি নদীর 2 কোলে ছড়িয়ে যায়, এতে বন্যা স্থায়ী হয়ে যায়। এই বন্যা থেকে মুক্তির একমাত্র পথ নদীর যে গভীরতা, সেই গভীরতা বাড়াতে হবে, এর জন্য ড্রেজিং করতে হবে। উজান থেকে আসা পানি নিয়ে সংকট কাটাতে আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন এবং বন্যা পূর্বাভাস সহ নানা তথ্য লেনদেনের বিষয়ে যৌথ নদী কমিশনের তৎপরতা বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা প্রশমনে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, ইরান। এ লক্ষ্যে আগামীকাল কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবেন 2 দেশের প্রতিনিধিরা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বাহরাইনকে সতর্ক করে বলেছেন, উস্কানি দিলে তাদের বিরুদ্ধে আরও কঠোর হামলা চালাবে তেহরান। বিস্তারিত প্রিয়াঙ্কা ঋতুর ডেস্ক রিপোর্ট। টানা 3 দিনের উত্তেজনার পর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম এক্সিওস এই তথ্য নিশ্চিত করেছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্ব নিরসনে কাল কাতারের দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে 2 দেশ। এদিকে কোনো ধরনের উস্কানি দেয়া হলে আবারও বাহরাইনের ওপর পাল্টা আঘাত জোরদার করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তেহরানের পক্ষ থেকে বাহরাইন প্রশাসনকে সীমাবদ্ধতা মেনে চলার এবং বিপজ্জনক খেলায় না নামার আহ্বান জানানো হয়েছে। Congress and Senate seem to have nothing better to do than to sign in laws and decrees against Iran. অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা আবারও লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইরান সমর্থিত হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে। তবে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা কার্যকর রাখতে লেবাননের এ সংঘাত অনতিবিলম্বে বন্ধ করতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 58 সেন্ট বা প্রায় 0.8% বেড়ে $72.57 পৌঁছেছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ভারত ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের প্রভাবে আসামে তীব্র বন্যা দেখা দিয়েছে। এতে রাজ্যের অন্তত 6টি জেলায় 22 সহস্রাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ধেমাজি জেলায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে অন্তত 15,000 মানুষ বন্যার কারণে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং 21 পদকপ্রাপ্ত মুস্তফা মনোয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গেল 14 জুন হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়া ছাড়াও নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মাগুরা জেলার নাকল গ্রামে 1935 সালের 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এই চিত্রশিল্পী। প্রখ্যাত কবি গোলাম মুস্তফার সন্তান তিনি। সাম্প্রতিক সময়ে একের পর এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় আতঙ্কের জেলায় পরিণত হয়েছে বরগুনা। চলতি মাসে জেলাটিতে উদ্ধার করা হয়েছে অন্তত 21টি মরদেহ, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি হত্যা এবং রহস্যজনক আত্মহত্যা। সাধারণ মানুষের অভিযোগ, আইনশৃঙ্খলার চরম অবনতি আর সামাজিক অবক্ষয়ের কারণেই বাড়ছে এই মৃত্যুর মিছিল। পুলিশ বলছে, প্রতিটি ঘটনায় খতিয়ে দেখছে তারা। গোলাম হায়দার স্বপনের পাঠানো তথ্য চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। শান্ত জনপদ বরগুনায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। একের পর এক রহস্যজনক মৃত্যু আর হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মনে চেপে বসেছে চরম আতঙ্ক। উপজেলার পাতাকাটা গ্রামে জামিনে বের হয়ে ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কুপিয়ে জখম করে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ইব্রাহিম হোসেন কালু। এই খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষরা প্রথমে গণপিটুনি ও পরে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী কালুকে। এই ঘটনার ঠিক একদিনের মাথায় পাথরঘাটা পৌরসভা সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় মিজানুর রহমান নামে এক রিকশা চালকের মরদেহ। এরপর গৌরীচন্নায় ব্যবসায়ীর মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ছোট মেয়ের এই হাতের জোড়া ছুটানো সব, হ্যাঁ, জেব্রা বাইরেই গেছে। হত্যার আমরা বিচার চাই, এই আর কোনো আমার কথা নাই। এখন আমরা বিচার। মৃত্যুর এই তালিকায় যুক্ত হয়েছে আত্মহত্যা ও রহস্যজনক মৃত্যুর ঘটনাও। ডাক বাংলোয় মা ও 2 কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু, সদরে 13 বছরের এক বৃদ্ধা ও বামনায় 17 বছরের কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার। এছাড়াও আত্মহত্যা করেছেন লেমুয়া গ্রামের এক গৃহবধূ। সবশেষ তালতলী থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা। পুলিশ ও চিকিৎসকদের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে এই আইনজীবী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে শুধু তদন্তের জন্য প্রয়োজন বিশেষ টিম। একটা পোস্টমর্টম হওয়ার পর যদি তাৎক্ষণিকভাবে সেটা যদি পোস্টমর্টম রিপোর্টটা আইনশৃঙ্খলা বাহিনী চলে আসে বা আপনাদের মিডিয়া জানতে পারেন যে এই লোকটা আসলে কিভাবে মারা গেল, তাহলে কিন্তু সহজে কিন্তু বের করা সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা তুলে ধরে সমাজকর্মীরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে মানুষের আস্থা হারাবে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো। বরগুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন কিন্তু অবনতির দিকে যাচ্ছে। এর একটা মাত্র কারণ আমি বলবো মাদক। বরগুনার যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা যদি আরেকটু তৎপরতা বাড়ায়, সেক্ষেত্রে কিন্তু তাদের আতঙ্ক কিছুটা হলেও কমে। আর পুলিশ বলছে, প্রত্যেকটি মৃত্যুর কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে একাধিক টিম। আমাদের এই বিশেষ অভিযান চলছে এবং যে ঘটনাগুলি ঘটছে, আমাদের ফার্স্ট দায়িত্ব হচ্ছে যতগুলি ঘটনা ঘটেছে সেগুলি কুইক রেসপন্স করা এবং এটি যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে কনফার্ম করা যে এটি হত্যাকাণ্ড এবং সেটির ক্লু বের করা এবং যারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করা। আর কোনো মৃত্যু নয়, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বরগুনার সাধারণ মানুষের মনে আবারও স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। সংগ্রহ প্রক্রিয়ার ধীর গতিতে চাঁদপুরের হাজীগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম রূপ নিয়েছে চরম ভোগান্তিতে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সরকারি খাদ্য গুদামের সামনে দিনের পর দিন ধান নিয়ে অপেক্ষা করতে হচ্ছে শত শত কৃষককে। রয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মের অভিযোগও। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার।
7 জুন চাঁদপুরে শুরু হয় বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম। এবছর প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা। ফলন ভালো হওয়ায় সরকারি গুদামে ধান দিতে উন্মুখ চাঁদপুরের কৃষকরা। তবে হাজীগঞ্জ উপজেলা খাদ্য গোডাউনে ধান দিতে এসে চরম বিপাকে পড়েছেন শতাধিক কৃষক। কৃষকদের অভিযোগ, তালিকা প্রস্তুত, যাচাই বাছাই ও সংগ্রহের প্রক্রিয়ায় নানা জটিলতার কারণে প্রকৃত কৃষকরা সুযোগ পাচ্ছেন না। উল্টো তৈরি হয়েছে মধ্যস্বত্বভোগী বা দালালদের সিন্ডিকেট। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ চাষিরা। আমরা যে প্রকৃত কৃষক, কিন্তু আমাদের ধানগুলা ওনারা রিসিভ করতেছে না এবং আমাদের রীতিমতো বিল দিতেছে না, কিন্তু ব্যাপারীর ধান ওনারা ঢুকাইতে আছে, বিলও দিয়ে দিতেছে। 10 টন 12 টন ধান করে একজনের লয়, কৃষকেরা আইলে কৃষকের দাম দেয় না। আমরা ধান নিয়ে আসছি, এখন তো বলতেছে যে নিয়ে আইসেন না ধান, আমি বলবো পরে নিয়ে আইসেন। ধানগুলো রিসিভ করতেছে না, গাড়ি পাইতেছে না, এর ভাবে ভোগান্তি করে। বাবা ব্যবসাতে ধান কিনতেছে, ভিতরে নিয়ে যেতেছে, ঢুকাইতেছে, কিন্তু আমাদের ধান ঢুকাইতেছে না। প্রত্যেকদিন একটা গাড়ি মনে করেন আমরা 4000 টাকা করে দিতে হয়, মনে করেন না জরিমানা। চলতি বছর হাজীগঞ্জ উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 900 মেট্রিক টন, যার মধ্যে 450 টন সংগ্রহ করা হয়েছে। তবে বর্তমানে গুদামে স্থান সংকটকে মূল সমস্যা বলছেন এই কর্মকর্তা। গুদামের পরিবেশটা একটু দেখে আসেন, যে গুদামের জায়গা থেকে যদি আমি না নিই তখন আমি অপরাধী। আমার গুদামে কোনো জায়গা নেই। এরা আমার অফিসারও বলছে যে আপনি টোকেন সিস্টেম দিলে আপনি নিয়ন্ত্রণ আনতে পারবেন, কিন্তু এরা আমার নিয়ন্ত্রণ থাকে না। নিয়ম মেনেই ধান সংগ্রহ করা হচ্ছে এবং কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা খাদ্য কর্মকর্তা। প্রতিদিনই ধান কেনা হইতেছে, আপনাদের জায়গার একটু সংকটের কারণে হয়তো পরবর্তীতে যারা এসে দেখছেন বিরাট লম্বা লাইন, সবারটা নামানো সম্ভব হচ্ছে না। আমরা এই সমস্যার সমাধানের জন্য তো ইতিমধ্যে 2 জন মিলারকে 200 টন ধান ছাঁটাইয়ের জন্য দিয়েছি। পুরিয়া বা অন্য কারো কাছ থেকে ধান নেওয়া হচ্ছে, এই অভিযোগটা আমার মনে হয় সঠিক না। যে সমস্যাগুলি এবার ফেস করতেছি, ইনশাল্লাহ আমরা আইডেন্টিফাই করে সামনের বছর যাতে আরো স্মুথলি কাজগুলি করা যায় সেটা আমরা চেষ্টা করব। সব জটিলতা কাটিয়ে স্বচ্ছতার সাথে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনার দাবি সংশ্লিষ্টদের। মিশেল বিন তানোয়ার, মোহনা সংবাদ। ফেনী ফুলগাজীতে মালচিং পদ্ধতিতে শশা চাষে কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় প্রযুক্তি নির্ভর এই চাষাবাদ পদ্ধতি কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। 1 বিঘা জমিতেই মিলছে লাখ টাকার লাভের আশা। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ফেনীর ফুলগাজীতে বি স্ট্রং প্রকল্পের আওতায় কৃষকরা প্রতি বিঘা জমিতে স্মার্ট বয় জাতের হাইব্রিড শসা আবাদ করেছেন। এ সবজি চাষে প্রতি বিঘায় জমি প্রস্তুত, সার, সেচ ও পরিচর্যা সহ মোট খরচ প্রায় 40,000 টাকা এবং বিক্রি প্রায় লাখ টাকায়। আধুনিক মালচিং প্রযুক্তি ব্যবহারে মাটির আর্দ্রতা ঠিক থাকার পাশাপাশি কমেছে আগাছা এবং রোগবালাই। এতে উৎপাদন যেমন বাড়ছে, তেমন কৃষকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। মালচিং ব্যবহার করার কারণে আমার ক্ষেতের মধ্যে আগাছা উঠে নাই, এই জন্য ইনশাল্লাহ আমার ফসলও অনেক ভালো হয়েছে। কৃষকেরা সবজি যদি নিজেরা বিষমুক্ত সবজি উৎপাদন করে, তাইলে আমরা সস্তাতে কিনতে পারবো। চকবস্তার আবুল কাশেম কৃষককে আপনার উচ্চ মূল্যভাবে মালচিং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে শশাটা দেওয়া হয়েছে। ওনাকে এখানে মালচিংয়ের একটি রোল দেওয়া হয়েছে, পাশাপাশি ওনাকে আমরা যে বীজ, যেটা শশার বীজ স্মার্ট বয়, ওই বীজটা আমরা দিয়েছি। কৃষি অফিস থেকে ওনারা মালচিং পেপারের ব্যবস্থা করছেন এবং আপনার জৈব সারের ব্যবস্থা করছে এবং বিভিন্ন সার, সেক্স, ফেরোমন টেপ এবং জৈব বালাইনাশক। বিশেষ করে আমরা এখানে কোনো কীটনাশক ব্যবহার করছি না। বি স্ট্রং প্রকল্পের আওতায় উৎপাদিত শসা বিক্রি করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে আশা জানান কৃষি কর্মকর্তা। আমরা সরকারিভাবে যা দিয়েছি তার থেকে কৃষকের ডাবল ইনকাম হয়েছে। তো আমরা মাঠ পর্যায়ে যারা আমাদের অন্যান্য কৃষক আছে, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যেন আগামী দিনে এই খরিফ 1 মৌসুমে উচ্চ মূল্যে শশার আবাদ বৃদ্ধি পায়, সেজন্য আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের নিরলস পরিশ্রমে ফুলগাজীতে শসা চাষ এখন সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলা খবর, ক্রিকেট। দেশের ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার এবং বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন তিনি। লর্ডসের মাঠে ঐতিহ্যবাহী এই সম্মাননার স্মারক তামিমের হাতে তুলে দেওয়া হয়। ইতিহাসে মাত্র 4র্থ বাংলাদেশি হিসেবে এই বিরল গৌরব অর্জন করলেন দেশসেরা ওপেনার। মাঠের পর বোর্ডেও যার নেতৃত্ব দেশের ক্রিকেটে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
এবারের বাজেট মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে সংসদে প্রধানমন্ত্রী। দেশের অর্থবছর পরিবর্তনের প্রস্তাব বিরোধী দলীয় নেতার। তিস্তায় ভারতের বাঁধ নির্মাণে প্রতি বছরই উত্তরাঞ্চলে বন্যা সংকট কাটাতে যৌথ নদী কমিশনের তৎপরতা বাড়ানোর দাবি। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা প্রশমনে একমত ওয়াশিংটন তেহরান। কাল দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক, বাহরাইনকে ইরানের সতর্কবার্তা। এবং নকআউট পর্বে রাতে জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল। মহারণের চোখ পুরো ফুটবল বিশ্বের। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ হলো টেকানাজা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।